অ্যাসেসমেন্টে আসবে না। এক কথায় যে আমাদের একজন ইন্ডিভিজুয়াল বা এসএসসি যখন আমরা ট্যাক্স অ্যাসেস করব, সেই অ্যাসেসে সেই অ্যাসেসমেন্টে এটা কোনো কনসিডারেশনে আসবে না। সেটা হচ্ছে নন অ্যাসেসেবল ইনকাম। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ডিপোজিট। Suppose you have deposited money in a bank, then you get the interest from the deposit. সেই ডিপোজিট তোমার কিন্তু একটা রেভিনিউ বা একটা ইনকাম। সো এই ইনকামটাকে গভর্নমেন্ট বলে দিয়েছে এটা নন অ্যাসেসেবল ইনকাম। এটা 44(4) সেকশনে আছে। কোথায় আছে? এটা 44(4) নিয়ে আর আমাদের কাজ আছে। According to section 44(4), the government by notification in the official gazette can make necessary inclusion or exclusion of incomes in the list of considered to be non-assessable income. তার মানে non-assessable income 44(4) বলা আছে। একটু খেয়াল রাখবা, এগুলো মুখস্থ করার দরকার নাই সেকশন, বাট দেখা গেল পড়তে পড়তে কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে। যেমন নন অ্যাসেসেবল আমি বারবার বলছি 44(4) আছে, লিস্টে ওই জায়গাতে আছে। তারপর আরো কি বলে দিয়েছে ওই জায়গায় লিস্টে করে দিয়েছে যে পেনশন স্কিম, যদি কোনো পেনশন স্কিম থেকে ইনকাম হয়, পেনশন থেকে ইনকাম হয়, গ্র্যাচুইটি থেকে ইনকাম হয়, তাহলে এগুলোকে নন অ্যাসেসেবল ইনকাম। এখন 44(4) বিশাল বড় লিস্ট আছে। এগুলো তোমার একদম যখন তুমি অর্ডিন্যান্সে যাবা তখন তুমি এটা পাবা। এখানে একটু ছোট করে আছে, শুনতে পাচ্ছ তো, তাই না? এই হচ্ছে নন অ্যাসেসেবল ইনকাম। অ্যাসেসেবল ইনকামটা আমাদের অ্যাসেসমেন্টে আসবে, দ্যাট ইজ কনসিডারেশন। আমরা যখন ট্যাক্স তার ক্যালকুলেট করব, একজন ইন্ডিভিজুয়ালের আমরা যখন ট্যাক্স অ্যাসেস করব, সেই অ্যাসেসের জন্য আমরা এই অ্যাসেসেবল ইনকামকে কনসিডার করব, দ্যাট ইজ টোটাল ইনকাম ডিটারমিনেশন এটি ইনক্লুডেড হবে। আচ্ছা, এই অ্যাসেসেবল ইনকামকে তিন ভাগে ভাগ করেছে। একটাকে বলছে ট্যাক্স ফ্রি ইনকাম, আরেকটাকে বলছে ট্যাক্স ক্রেডিট ইনকাম, আরেকটা হচ্ছে ট্যাক্স পেয়েবল ইনকাম। তো হয়ে দিলিও যে পাঁচলা রইলো ওই বিলের গুবের মুরা ট্যাক্স ফ্রি ইনকাম, ট্যাক্স ক্রেডিট ইনকাম, ট্যাক্স পেয়েবল ইনকাম। ট্যাক্স ফ্রি ইনকামটা কি? ট্যাক্স ফ্রি এখানে তিনটে ইনকামই কিন্তু তার টোটাল ইনকাম ডিটারমিনেশন আছে, ঠিক আছে? যেমন এই যে গতদিন বলেছিলাম এটা এক্সেল শিট বের করে যে একজন ইন্ডিভিজুয়ালের যে টোটাল ইনকাম হবে সে ধরো একজন এসএসসি টোটাল ইনকাম, টোটাল ইনকামের মধ্যে তার সব ইনকাম থাকবে, এটাই স্বাভাবিক, তাই তো? এখন টোটাল ইনকামের মধ্যে শুধু একটা ইনকাম থাকবে না, নন অ্যাসেসেবল ইনকাম থাকবে। একজন ইন্ডিভিজুয়ালের যত ধরনের ইনকাম আছে নন অ্যাসেসেবল ইনকাম আছে, বাট টোটাল ইনকামের মধ্যে তার সব ইনকাম থাকবে, ট্যাক্স ফ্রি ইনকাম থাকবে, ট্যাক্স ক্রেডিট ইনকাম থাকবে, ট্যাক্স পেয়েবল ইনকাম থাকবে। এখন এই ট্যাক্স ফ্রি ইনকাম যে থাকবে, তাহলে নাম বললো ট্যাক্স ফ্রি ইনকাম, বাট অথচ টোটাল ইনকামে আসতেছে, টোটাল ইনকামে দিবে, কিন্তু দেওয়ার পরে তোমার এই একটা এভারেজ রেটে ট্যাক্স রিবেট পাবে। এভারেজ রেটে কি পাবে? ট্যাক্স রিবেট পাবে। এখন ট্যাক্স ফ্রি ইনকাম কোনগুলো? দুইটা জিনিস হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম, মাইন্ডেড, দুইটা জিনিস হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম। এটা 44(2) এর এতে বলা আছে দুইটা ইনকাম, একটা হচ্ছে ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম, আরেকটা হচ্ছে ইনকাম ফ্রম অ্যাসোসিয়েশন। ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম, আরেকটা হচ্ছে ইনকাম ফ্রম তোমার অ্যাসোসিয়েশন অফ পার্সন, যেটা আছে অ্যাসোসিয়েশন অফ পার্সন। এই দুইটা জায়গা থেকে যখন তোমার আয় হবে তখন সেটা টোটাল ইনকামের মধ্যে যাবে, মানে যাবে, কিন্তু তোমার এটার উপর তুমি একটা ট্যাক্স রিবেট পাবে, এভারেজ রেট। এটা আমি একটু এখনই বুঝিয়ে দিচ্ছি। সে ধরো একজন ইন্ডিভিজুয়ালের অনেক ধরনের ইনকাম আছে। আচ্ছা, টোটাল ইনকাম এখানে আমি বলি কি কি ইনকাম। আমরা বলছি যে পার্টনারশিপ ইনকাম, ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম, এটা সবচেয়ে বেটার। ইনকাম,
ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম। ঠিক আছে গুড যে বাবা পার্টনারশিপ ফার্ম আর হচ্ছে ইনকাম ইনকাম ফ্রম ভালোভাবে থাইকার ওর হাতে জুয়েলের সাথে কথাটা তো ইনকাম ফ্রম ওগুলার তোমার ই এটা নাই হচ্ছে আগে যাবা ছিল অ্যাসোসিয়েশন অফ পার্সন। ও শরম নাই কিন্তু কিসের শরম আর হইলো ভালোভাবে অ্যাসোসিয়েশন মন না গায়া টিপি এই মোবাইল না টিপে দুইটা জায়গা থেকে যদি আমাদের ইনকাম হয় তাহলে আমরা তাকে বলবো ট্যাক্স ফ্রি ইনকাম। আর এই 2 বছর 1 বছর ইনকাম বাইরেলেই জানি আল্লাহ আসায় যে কোনো জায়গাতে অ্যাপ্লিকেশন মানে জানি এই দুইটা। এখন তার টোটাল ইনকাম হচ্ছে সে ধরো ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম হচ্ছে আমাদের 5000 ফর এক্সাম্পল বা 50000 আর অ্যাসোসিয়েশন অফ পার্সন থেকে হচ্ছে আমাদের 40000। এই দুইটা ইনকাম আছে। আচ্ছা এবার এই ব্যক্তি টোটাল ইনকাম হচ্ছে সে ধরো এখানে 8 লাখ, টোটাল ইনকাম হচ্ছে 8 লাখ। তার মানে 8 লাখের মধ্যে কি এই 50 আর 40,000 টাকা আছে কি নাই বলো তো? নাই নাই স্যার আছে স্যার, ইনকাম এর মধ্যে থাকবে না কেন স্যার? আছে স্যার। হ্যাঁ এই দুইটা ইনকাম কি অ্যাসেসেবল ইনকাম না নন অ্যাসেসেবল ইনকাম? স্যার নন অ্যাসেসেবল ইনকাম। নন হ্যাঁ অ্যাসেসেবল। তাহলে অ্যাসেসেবল ইনকাম তো টোটাল ইনকামের মধ্যে থাকবেই। শুধুমাত্র নন অ্যাসেসেবল ইনকামটাই টোটাল ইনকামে আসবে না, অ্যাসেসেবল ইনকাম টোটাল ইনকামে থাকবে। আচ্ছা অ্যাসেসেবল ইনকামের মধ্যে প্রথমটাই হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম। ট্যাক্স ফ্রি ইনকাম আমরা বলছি যে দুইটা, একটা হচ্ছে ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম, ইনকাম ফ্রম অ্যাসোসিয়েশন অফ পার্সন। এখন এই দুইটা অ্যামাউন্টই এই 8 লাখের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এখানে ট্যাক্স ফ্রি ইনকাম কেন নামটা বলো? ট্যাক্স ফ্রি ইনকাম এই জন্য বলছে যে এই অ্যামাউন্টের উপর এভারেজ রেটে সে একটা ট্যাক্স রিবেট পাবে, ট্যাক্স সে রিবেট পাবে, কম দিতে হবে। আচ্ছা এবার বলি যে এইটা কেন এটা ট্যাক্স রিবেট পাবে, কেন এটাকে ট্যাক্স ফ্রি ইনকাম বলছে? এই জন্য বলছে দেখো যখন একটা পার্টনারশিপ ফার্ম আছে, সে ধরে এটা একটা পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্মে পার্টনার আছে এ, পার্টনার আছে বি, পার্টনার আছে সি, তিনজন পার্টনার মিলে এই পার্টনারশিপ ফার্মটা করেছে। এই টোটাল ইনকামটা হচ্ছে ইনকাম অফ এ। এই টোটাল ইনকামটা হচ্ছে টোটাল ইনকাম অফ এ। আচ্ছা যখন এর যে পার্টনারশিপ ফার্ম হিসেবে তার যে ইনকাম হয়েছে সেই ইনকামের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছে না? হ্যাঁ পার্টনারশিপ ফার্মের এজ এ পার্টনারশিপ ফার্ম হিসেবে যখন ওই জায়গাতে যে টোটাল নেট ইনকাম হয়েছে সেই নেট ইনকামের উপর আবার গভর্নমেন্টকে কিন্তু ট্যাক্স দিয়েছে। সেই ট্যাক্স দেওয়ার পরে যে অ্যামাউন্ট সেটা এ বি সি ভাগ করে নিয়েছে। বুঝতে পারলাম? কি লাইনে নাই নাকি? জি স্যার। তাহলে কোনো সারা শব্দ নাই? মানে বোঝা যাচ্ছে না? স্যার আর একবার যদি বলতে স্যার। আচ্ছা বলছে দেখো একটা পার্টনারশিপ ফার্ম আছে, তিনজনে করেছে এ বি সি, তার টোটাল ইনকাম হচ্ছে সে ধরো 20 লাখ টাকা, তার টোটাল নেট ইনকাম 20 লাখ টাকা। এখন এই 20 লাখ টাকার উপর কি তাকে ট্যাক্স দিতে হবে না? পার্টনারশিপ ফার্মকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। আচ্ছা সে ধরো পার্টনারশিপ ফার্ম এই জায়গা থেকে ট্যাক্স দিয়েছে 30%, তাহলে কত? 6 লাখ টাকা সে ট্যাক্স দিয়েছে। আপনার আছে কত এবার? 12 লাখ টাকা, তাই তো? 12 লাখ টাকা। এই 12 লাখ টাকা তিনজনে ভাগ করে নেবে। কত করে ভাগ করে নেবে? 12 লাখ টাকা তিনজনে ভাগ করে যদি সমান ভাগে ভাগ করে 4 লাখ
4 লাখ করে স্যার। 4 লাখ করে। 4 লাখ, এই 4 লাখ ভাগ করে নাও। এখন এ যখন ব্যক্তি হিসেবে তার ইন্ডিভিজুয়াল ব্যক্তির যখন ইনকাম করবে, তোমার অ্যাসেসমেন্ট করবে, তখন এর অনেক ধরনের ইনকাম আছে। সে চাকরি করে, তাহলে তার কি স্যালারি থেকে ইনকাম আছে। এ সিকিউরিটি বা বন্ড কিনেছে, সেই বন্ড থেকে তার ইনকাম আছে। এর 5টা বাড়ি আছে ঢাকাতে, 2টা অ্যাপার্টমেন্ট আছে, সেখান থেকে তার ইনকাম হয়, মানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হয়। এর গ্রামের বাড়িতে অনেক ল্যান্ড আছে, সেখানে তার এগ্রিকালচারাল ইনকাম হয়। এই সব মিলে এর ইনকাম হচ্ছে। তাহলে এর তো 4 লাখ টাকা ইনকাম, তাই নয় কি? এর টোটাল ইনকামের মধ্যে এই 4 লাখ টাকাও আছে, বা 4 টাকাও আছে, বা 40 টাকাও আছে, আমরা যাই বলি না কেন, এর টোটাল ইনকামের মধ্যে 40 টাকা। কিন্তু এই যে 4 টাকা বা 40 টাকা যে এই টোটাল ইনকামের মধ্যে আছে, এই 40 টাকার ট্যাক্স বাদ দেওয়ার পরেই তো এখানে 4 টাকা, সেই ধরে 40,000 টাকা ধরে। আমি কি বুঝাইতে পারলাম? এখানে ট্যাক্স বাদ দেওয়ার পরে, পার্টনারশিপ ফার্ম থেকে ট্যাক্স বাদ দেওয়ার পরে সে এখানে 40,000 টাকা পেয়েছে। যে 40,000 টাকার উপর আবার এখানে যদি সে ট্যাক্স দেয়, এখানে তো সে তার যোগ করা আছে, এখানে যদি সে আবার ট্যাক্স দেয়, তাহলে সে তার ডাবল ট্যাক্স দেওয়া হয়ে গেল না? জি স্যার। বলো, বুঝতে পারছো কি? সবাই বুঝতে পারছো কি? আর ওই টাকাটার ডাবল ট্যাক্স দেওয়া হচ্ছে। এখানে আমি একটু আবার ক্লিয়ার করছি। সে ধরো একজন ব্যক্তি, সেই ব্যক্তি ABC 3 জন মিলে একটা পার্টনারশিপ ফার্ম আছে তাদের। আবার একটা চাকরি করে, এর বাসা বাড়ি আছে, এর এগ্রিকালচারাল ল্যান্ড আছে। হ্যাঁ, তাহলে সে চাকরি করে, সে চাকরি থেকে তার ইনকাম আছে। সে তার বাসা ভাড়া দেয়, সে বাসা ভাড়া থেকে তার ইনকাম আছে। এর ল্যান্ড আছে, এগ্রিকালচারাল ল্যান্ড আছে, সেখানে এগ্রিকালচারাল তোমার হয়, ক্রপস হয়, সেখানে সেল করে তার ইনকাম হয়। তাহলে সব ইনকামের উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, তাই না? একই ভাবে এর একটা পার্টনারশিপ ফার্ম আছে, সেখান থেকেও এর ইনকাম হয়। তাহলে সব ইনকাম মিলেই তো আমার টোটাল ইনকাম হবে। তাহলে টোটাল ইনকাম এর হয়েছে 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা যে হয়েছে, এ পার্টনারশিপ ফার্ম থেকে পেয়েছে 40,000 টাকা। কত পেয়েছে পার্টনারশিপ ফার্ম থেকে? 40,000 টাকা পেয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, পার্টনারশিপ ফার্ম যে 40,000 টাকা পেলো, পার্টনারশিপ ফার্মের ইনকাম হয়েছিল 20 লাখ টাকা। সেখানে বা 20 লাখ বা 2 লাখ টাকা, যাই বলি না কেন, এখানে 2 লাখ করে দেই। পার্টনারশিপ ফার্মের 2 লাখ টাকা লাভ হয়েছিল। পার্টনারশিপ ফার্ম আবার 2 লাখ টাকার উপর 30% ট্যাক্স দিয়েছে গভর্নমেন্টকে, 60,000 টাকা ট্যাক্স দিয়েছে। এবার পার্টনারশিপ ফার্মের আছে 1,20,000 টাকা। এবার এই 1,20,000 টাকা 3 জন সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে পার্টনারশিপ ফার্মের যে আয়টা হলো, সেই আয়ের উপর কিন্তু ট্যাক্স দিল। ট্যাক্স দেওয়ার পরে যে অ্যামাউন্টটা, সেটা কিন্তু সে ভাগ করে নিল। এই অ্যামাউন্টটা আবার যখন তার টোটাল ইনকামের মধ্যে আছে, আবার যখন টোটাল ইনকামের উপর সে যখন ট্যাক্স দেবে, তাহলে এই আয়ের উপর 2 বার করে সরকারকে ট্যাক্স দেওয়া হলো না? জি স্যার। জি স্যার। স্যার রাইট স্যার। এখন ক্লিয়ার হয়েছে? এই ইনকামটা হচ্ছে যে ট্যাক্স ফ্রি ইনকাম। ট্যাক্স ফ্রি ইনকাম এখানে টোটাল ইনকামের মধ্যে আসার পর একটা এভারেজ রেটে তাকে ছাড় দেওয়া হবে। এভারেজ রেটটা কিভাবে ক্যালকুলেট করতে হবে? এখানে দেখো, এখানে এভারেজ রেট বলে দিয়েছে, এভারেজ ট্যাক্স রেট। প্রথমে আগে তুমি এভারেজ ট্যাক্স রেট বের করতে হবে। কিভাবে? তুমি আগে ক্যালকুলেট করে দেখবা টোটাল ট্যাক্স কত আসে। টোটাল ট্যাক্স কে টোটাল ইনকাম দিয়ে ভাগ করে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি এভারেজ ট্যাক্স রেট পাবা। এই একটা বিষয়। কারণ হচ্ছে, আমরা দেখেছিলাম যে 3 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স নাই, পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত 5% ট্যাক্স, পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত 10% ট্যাক্স, তাই না? পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত 15% ট্যাক্স। এটা আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম না? তো এই যে 5%, 10%, 15%, 20%, 25% যে ট্যাক্স আছে, এগুলোর একটা এভারেজ বের করার জন্য এখানে প্রথমে আগে এভারেজ ট্যাক্স রেটটা বের করতে হবে। টোটাল ট্যাক্স ডিভাইডেড টোটাল ইনকাম মাল্টিপ্লাই 100, তাহলে আমরা এভারেজ ট্যাক্স রেট পাবো। এবার রিবেট অন ট্যাক্স ফ্রি ইনকাম, টোটাল ট্যাক্স ফ্রি ইনকাম। তাহলে মিস্টার এ টোটাল ট্যাক্স ফ্রি ইনকাম যত, তার সাথে এভারেজ ট্যাক্স রেট গুণ করতে হবে, খুবই সিম্পলি। তাহলে আমরা তার রিবেট অন ট্যাক্স ফ্রি ইনকাম পাবো। দেখো এই প্রবলেমটাতে সে ধরো তার এভারেজ ট্যাক্স রেট হচ্ছে তোমার 17%, ফর এক্সাম্পল। এর এভারেজ ট্যাক্স রেট হচ্ছে 17%।
তাহলে তার টোটাল ট্যাক্স ফ্রি ইনকাম কত? টোটাল ট্যাক্স ফ্রি ইনকাম, ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম, এই একটাই ধরি, এটা যদি না থাকে নাই, তাহলে 40,000 টাকা। 40,000 টাকার সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 17%, সেটার এভারেজ। তাহলে যদি আমরা এটা করি তাহলে এই অ্যামাউন্ট আচ্ছা কথা কম আবার আসেন তাহলে 6,800 টাকার উপর সে ট্যাক্স রিবেট পাবে, এই এভারেজ ট্যাক্স রেট। ক্লিয়ার হলো কিনা? বুঝতে আসলি? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে ভালো। আচ্ছা, তারপরে হচ্ছে যে ট্যাক্স ক্রেডিট ইনকাম। ট্যাক্স ক্রেডিট ইনকাম হচ্ছে are those incomes which are included in the determination of total income of an SSC for computing total income and increasing applicable tax rate. ট্যাক্স রেট কে বাড়ানোর জন্য টোটাল ইনকামের মধ্যে ট্যাক্স ক্রেডিট ইনকাম যুক্ত হয়। দিস ইজ অলসো নোন অ্যাজ ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। একে বলা হয় ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। ট্যাক্স ক্রেডিট ইনকামের আরেকটা নাম হচ্ছে কি? ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। এই ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের উপর সে আবার কি পাবে? একটা ট্যাক্স বেনিফিট পাবে। ট্যাক্স বেনিফিট পাবে। এখন ইনভেস্টমেন্ট অ্যালাউন্স কিভাবে ক্যালকুলেট করা হয় আমরা পরবর্তীতে শিখবো। এখানে বলা আছে, কিন্তু এখন বললে তোমরা এটা ভালো করে বুঝতে পারবে, পরবর্তীতে শিখবে। তারপর হচ্ছে ট্যাক্স পেবল ইনকাম। ট্যাক্স পেবল ইনকাম হচ্ছে যে ওই টোটাল ইনকাম যেটার উপর কি করতে হবে, পে করতে হবে, হচ্ছে ট্যাক্স পেবল ইনকাম। দেখো এখানে একটা উদাহরণ আছে, দিস ইজ দ্যাট part of total income for which the taxpayer actually pays tax. The amount is equal to the excess of assessable income over tax-free income and tax credit income. For example, an SSC's total income is taka 380, of which income from the farm 20 and tax credit income as investment allowance for tax rebate taka 30,000. In this case, tax payable amount will be 330,000. 3,30,000 টাকা হবে, কারণ তার এই ট্যাক্স ফ্রি ইনকাম আর ট্যাক্স। এগুলো জিনিসটা বুঝতে পারবা না, প্রবলেম হচ্ছে সেই জিনিসগুলো জিজ্ঞাসা করবা, এই এতটুকু। এখানে একটা ডিস্টিংশন আছে, ডিস্টিংশন বিটুইন এক্সাম্পশন এন্ড ডিডাকশন। এক্সাম্পশনটা কি, ডিডাকশনটা কি? If an income is exempt from tax, it is not included in the computation of income. যদি কোনো ইনকাম তোমাকে এক্সাম করা হয় তাহলে সেটা ইনকাম কম্পিউটেশনে আসবে না। বুঝতে পারলাম? যে এই আয়টা সরকার তোমাকে এক্সাম্পশন দিল, তার মানে তোমার সেটা টোটাল ইনকামে আসবে না। এক্সাম্পশন ক্যান নেভার এক্সিড দ্য অ্যামাউন্ট অফ ইনকাম। আবার এক্সাম্পশনটা এরকম না যে তোমার টোটাল ইনকামের চেয়ে যেন তোমার ছাড়ই যেন বেশি হয়ে যায়। Deduction is generally given from income chargeable to tax. Deduction is generally given from income chargeable to tax. Deduction can be less than or equal to more than the amount of income. If the amount deductible is more than amount of income, the resulting income will taken as loss. The deduction কি বলছে? The deduction is generally given from income. যেটা ইনকাম থেকে আসে, যেটার উপর ট্যাক্স করতে হয়, মানে চার্জেবল টু ট্যাক্স। Deduction can be less than or equal to or more than the amount of income. ডিডাকশনটা কি হতে পারে? তোমার ইনকামের সমান হতে পারে, কমও হতে পারে, ইনকাম থেকে বেশি হতে পারে। বাট এক্সাম্পশন কখনো ইনকামের চেয়ে কি হবে না, বেশি হবে না। ক্যান নেভার এক্সিড দ্য অ্যামাউন্ট অফ ইনকাম, এক্সাম্পশন।
সোর্সেস অফ ইনকাম, একটু আলোচনা করে যাব। এগুলো তো প্রত্যেকটা চ্যাপ্টার। এই যে সোর্সেস অফ ইনকাম, স্যালারি একটা চ্যাপ্টার, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ একটা চ্যাপ্টার, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি একটা চ্যাপ্টার, এগ্রিকালচার একটা চ্যাপ্টার, এগুলো একটা চ্যাপ্টার। একটু আলোচনা করি এখানে, একটু ধারণা যেন পাও। প্রথমে বলছি ইনকাম ফ্রম স্যালারি, এটা সেকশন 21 এ আছে, খেয়াল রাখবা। স্যালারি কোথায় আছে? 21 এ আছে। আচ্ছা, স্যালারির মধ্যে তোমার কি কি ইনকাম হতে পারে এটাই বলছে। স্যালারি ইনক্লুডস এনি পে অর ওয়েজেস, প্রতিষ্ঠান থেকে তোমাকে যা পে করবে সেটাই তোমার স্যালারি। এনি অ্যানুইটি, পেনশন অর গ্র্যাচুইটি, এটাও তোমার স্যালারি। এনি ফি, কমিশন, অ্যালাউন্স, পারকুইটস অর প্রফিট ইন লিউ অফ অর ইন এডিশন টু স্যালারি অর ওয়েজেস, এটাও তোমার স্যালারি। এনি অ্যাডভান্স অফ স্যালারি, এটাও তোমার স্যালারি। এনি লিভ এনক্যাশমেন্ট, এটাও তোমার স্যালারি। এনি লিভ এনক্যাশমেন্ট, লিভ এনক্যাশমেন্টটা হচ্ছে, এটা নতুন টার্ম তাই না? লিভ এনক্যাশমেন্টটা হচ্ছে, মনে করো যে তুমি ছুটির কিছু ক্লাসিফিকেশন আছে। একটা ছুটি আছে যে ছুটিটা তুমি যদি এনজয় না করো, মানে যদি তুমি ছুটিটা না কাটাও, সেই ছুটিটা সরকারের কাছে বিক্রি করতে পারো যে আমি তো ছুটি কাটাইনি, আমার ছুটি প্রাপ্যতা ছিল, তো যেহেতু আমি অফিস করেছি তাই আমাকে আমার বেসিক অনুযায়ী আমাকে সেই টাকাটা দেওয়া হোক। এটাকে বলে লিভ এনক্যাশমেন্ট, মানে ছুটিকে নগদায়ন। বুঝাতে পারলাম? জি স্যার। লিভ এনক্যাশমেন্ট আমি একটু আবারও বলছি যে সে ধরো তোমার সারা বছরে তুমি 30 দিন 30 ডেজ তুমি ছুটি কাটাইতে পারতা, বাট তুমি ছুটি কাটাওনি। বাট এটা সিএল না, কিন্তু ক্যাজুয়াল লিভটা না, আবার মনে রাখতে হবে। ক্যাজুয়াল লিভ তুমি কাটাও আর না কাটাও, বছরে তুমি যে কদিন প্রাপ্য সেটা তোমার নষ্ট হয়ে যাবে। সে ধরো বছরে তোমার 21 দিন ক্যাজুয়াল লিভ আছে, ক্যাজুয়াল লিভ 21 দিন আছে, এখন 21 দিন তুমি 10 দিন কাটাইছো, তাহলে তুমি আরো 11 দিন পাবা। বছর শেষ 2020 সাল শেষ মানে তোমার ওই 10 দিন নষ্ট হয়ে যাবে, আবার 21 সালে তুমি আবার 21 দিন পাবা। তো বাট আরেকটা ছুটি আছে যেটাকে বলে আর্ন লিভ, ইএল বলে, আর্ন লিভ, অর্জিত ছুটি। তো অর্জিত ছুটিরও একটা হিসাব আছে যে 20 দিনে তুমি একদিন পাবা, এরকম মনে হয়, আমি এক্স্যাক্টলি খেয়াল নাই, তো যতদূর মনে পড়ে 20 দিনে একদিন। তাহলে 20 দিনে যদি একদিন হয় তাহলে তুমি দেখো এক বছরে কয়দিন পাবা। এক বছরে তুমি পাবা 365 ডিভাইডেড 20, তুমি টোটাল পাবা এক বছরে 18 দিন, মানে 19 দিন তুমি ছুটি পাবা। তাহলে 19 দিন তুমি ছুটি পাবা, ইচ্ছা করলে তুমি 19 দিন ছুটি কাটাতে পারবা। আর 19 দিন যদি তুমি ছুটি না কাটাও তাহলে 19 দিনের তুমি বেতন পাবা সরকারের কাছ থেকে বা তোমার ওই প্রতিষ্ঠানের কাছ থেকে। এটাকে বলে লিভ এনক্যাশমেন্ট। সকালবেলা তো ঘুমটা ভালো করে ভাঙে না, শীতের সকাল। ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি, আমরা জানি সিকিউরিটি কি। সিকিউরিটি হচ্ছে যে সরকার, এই সিকিউরিটি বলতে গভর্নমেন্ট সিকিউরিটিকে বোঝাবে। এই গভর্নমেন্ট সিকিউরিটি পারচেজের দ্বারা তুমি ইন্টারেস্ট পাবা, এই ইন্টারেস্টের উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। ইন্টারেস্ট রিসিভেবল বাই এসএসসি অন এনি সিকিউরিটি অফ দ্য গভর্নমেন্ট অর এনি সিকিউরিটি অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট, অথবা কোন সিকিউরিটি যদি সরকার কর্তৃক অ্যাপ্রুভ করা হয় সেটাও এই ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এর মধ্যে আসবে। Interest receivable by him on a debenture or other securities of money issued by or on behalf of local authority or a company, যদি একটা কোম্পানি বা লোকাল অথরিটি তোমার যদি এই সিকিউরিটি ইস্যু করে, সেটা তুমি পারচেজের দ্বারা যদি তুমি ইন্টারেস্ট পাও, সেই ইন্টারেস্টের উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। সেকশন 22 বলা আছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি। তারপর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হচ্ছে যে তোমার বাসা ভাড়া থেকে যে ইনকামটা হবে তার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। আমি সংক্ষেপে বলে চলে যাচ্ছি কারণ এইগুলো এক একটা চ্যাপ্টার আছে, আমরা এক একটা চ্যাপ্টার আলোচনা করব। এগ্রিকালচারাল ইনকাম। এগ্রিকালচারাল ইনকাম হচ্ছে যে তোমার এগ্রিকালচার থেকে যদি কোনো আসে ইনকাম, যেমন হচ্ছে তুমি ধান বিক্রি করেছো, তারপরে তুমি সবজি বিক্রি করেছো, তুমি বা অন্য কোনো ফসল বিক্রি করেছো, ক্রপস বিক্রি করেছো, বিক্রি করে যদি তোমার ইনকাম হয় সেটা হচ্ছে এগ্রিকালচার ইনকাম, তার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন, তোমার মনে করো বিজনেস আছে,
বিজনেস থেকে যদি তোমার কোনো ইনকাম হয় তার উপর ট্যাক্স দিতে হবে। এটা ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন। মূলত এটা হচ্ছে যে ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন হচ্ছে কোম্পানির হিসাব। কোম্পানি যে তোমার যে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে, এটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন। ক্যাপিটাল গেইনটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যদি তোমার কোনো গেইন হয় তাহলে তোমার তার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। মনে করো তোমার একটা বাসা, পুরাতন বাসা তুমি আবার বিক্রি করে দিচ্ছ, বিক্রি করে দেখা গেল পুরাতন বাসার বুক ভ্যালু হচ্ছে তোমার 10 লাখ টাকা, বাট বিক্রি করছো তুমি 15 লাখ টাকা, তাহলে 5 লাখ টাকা হচ্ছে তোমার ক্যাপিটাল গেইন। এই ক্যাপিটাল গেইনের উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। ইনকাম ফ্রম আদার সোর্স, যে ইনকাম গুলো উপরে 6টা সোর্সের মধ্যে পড়বে না, সেই ইনকাম গুলো ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে ফেলতে হবে। ঠিক আছে? যেমন ওই যে এর আগে আলোচনা করেছিলাম, তোমার তুমি লটারি জিতেছো, এইটা তুমি এই 6টার মধ্যে কোথায় ফেলতে পারবা? কোথাও ফেলা যাবে না। স্যালারির মধ্যে না ফেলা যাবে, না ইন্টারেস্ট অন সিকিউরিটিতে ফেলা যাবে, না হাউস প্রপার্টিতে ফেলা যাবে, না তোমার বিজনেস এন্ড প্রফেশনে ফেলা যাবে, না ক্যাপিটাল গেইনে ফেলা যাবে, কোনোটাই ফেলা যাবে না। তখন ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে ফেলতে হবে, ফেলে তার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এই এখানে আবার ক্যাজুয়াল আর নন রিকারিং ইনকাম দিয়েছে। Casual income, these are the income about which the SSC remains uncertain before it is received. হঠাৎ করে তুমি কোনো আয় পেয়েছো, যেমন ইনকাম ফ্রম লটারি, ক্রসওয়ার্ড কম্পিটিশন, বেটিং, এটসেট্রা, এগুলো হচ্ছে ক্যাজুয়াল ইনকাম। নন রিকারিং ইনকাম, দিস আর দ্য ইনকাম হুইচ অ্যারাইজেস এট অ্যান ইরেগুলার ইন্টারভাল, মানে রেগুলারলি হয় না, ইরেগুলারলি যদি কোনো হয়, এগুলো মোটামুটি ওই যেগুলো এর আগেও আলোচনা করেছি ওর মধ্যেই পড়ে। নন অ্যাসেসেবল অর ট্যাক্স এক্সাম্পট ইনকাম, এখন তোমাদের কাজ হচ্ছে যে এগুলো একটু পড়বা। নন অ্যাসেসেবল ট্যাক্স এক্সাম্পট ইনকাম 44(1) এ কোনগুলো আছে? ইনকাম ফ্রম প্রপার্টি হেল্ড আন্ডার ট্রাস্ট, তারপর ইনকাম ফ্রম মাইক্রো ক্রেডিট অপারেশন অফ এনজিও, ভলান্টারি কন্ট্রিবিউশন রিসিভড বাই রিলিজিয়াস অর চ্যারিটেবল ইনস্টিটিউশন, ইনকাম অফ লোকাল গভর্নমেন্ট, ইনকাম অফ প্রভিডেন্ট ফান্ড, স্পেশাল অ্যালাউন্স, ইনকাম রিসিভড বাই the trustee on behalf of specified fund, income of employees of foreign missions, pension, dividend, income from newly constructed house. আচ্ছা, আমি একটু ডিভিডেন্ড রিলেটেড বলে দিচ্ছি, ডিভিডেন্ডের ক্ষেত্রে এখানে এটা চেঞ্জ হয়েছে কিনা। ডিভিডেন্ড আগে ছিল কত টাকা? 25,000 টাকা, এটাকে 50,000 করেছে। এখানে একটা কারেকশন নাও, এই ডিভিডেন্ড তোমার 25,000 টাকা ছিল, এটাকে 50,000 করেছে। এটা একটা কারেকশন নিয়ে রাখো। তাহলে তোমাদের এখন আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাসেসেবল নন অ্যাসেসেবল ইনকাম যা আলোচনা করলাম সেটা ভালো করে দেখবা, আর এই জিনিসটা দেখবা, নন অ্যাসেসেবল ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম কোনগুলা, নন অ্যাসেসেবল ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম কোনগুলো। এই যে এগুলো, এই যে 1 থেকে এগুলো যেগুলো আছে এগুলো তোমরা জাস্ট খালি পড়বা, একটু খেয়াল রাখার চেষ্টা করবো। নন অ্যাসেসেবল ট্যাক্সেবল ইনকাম, দেখো ইনকাম কি বললেন, ডিভিডেন্ড কত? ডিভিডেন্ড 50,000 টাকা, আগে ছিল 25,000 টাকা, এখন হয়েছে সেটা 50,000 টাকা। ইনকাম ফ্রম ফিশারি অ্যান্ড পোল্ট্রি, ইনকাম ফ্রম এক্সপোর্ট অফ হ্যান্ডিক্রাফট, দেখো তুমি কোনো হস্তশিল্প যদি এক্সপোর্ট করো, সেখানে যদি কোনো ইনকাম হয়, সেই ইনকামের উপর সরকার কোনো ট্যাক্স নেবে না। এগুলোকে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম বলেছে বা নন অ্যাসেসেবল ইনকাম বলেছে, এগুলো অ্যাসেসই করবে না। ইনকাম অফ এগ্রিকালচারাল এডুকেশনাল অ্যাক্টিভিটিস, তুমি কোনো এগ্রিকালচারাল রিলেটেড একটা ভার্সিটি করেছো, সেই ভার্সিটি থেকে যত ইনকাম হোক না কেন সরকার সেখানে কোনো ট্যাক্স নেবে না, নন অ্যাসেসেবল ইনকাম। ইনকাম অফ বিল্ডিং উইথ স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে বিল্ডিং এর, এগুলো বিল্ডিং করলে সেখানে যদি কোনো আয় হয় তার উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে না। ইনকাম অফ এসএমই, যদি কোনো তুমি স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ করো, সেখানে যদি তোমার কোনো ইনকাম হয় সেখানে কোনো ট্যাক্স নেবে না। আমি এটা একটু বলে দিচ্ছি, কারেকশন বলে দিচ্ছি, এখানে কোনো কারেকশন আছে কিনা। এখানে বলছি কত, 50 লাখ, তাই না? না, 36 লাখ, নট মোর দেন টাকা 36 লাখ, এটা হবে নট মোর দেন টাকা 50 লাখ, এটা কারেকশন নাও। এটা 36 লাখ ছিল, এটাকে 50 লাখ করে দিয়েছে, 50 লাখ করে দিয়েছে। যদি এসএমই বিজনেস থেকে তোমার 50 লাখের মধ্যে কোনো ইনকাম হয় তার উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে না, আর যদি এটা বেশি হয় তাহলে তখন গভর্নমেন্ট ট্যাক্স নেবে। ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড, ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড যদি থেকে তোমার কোনো আয় হয় তার উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না।
ইনকাম ফ্রম পোল্ট্রি ফার্ম, যদি পোল্ট্রি ফার্ম করো, পোল্ট্রি ফার্মের উপর যদি তোমার কোনো আয় হয় তার উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না। আর কিছু প্রশ্ন আছে বলো। স্যার এসএমই এর কারেকশনটা কি বললেন? ইনকাম ফ্রম সিনেমা হল আর সিনেপ্লেক্স, যদি কোনো ইনকাম হয় তাহলে তোমার সেখান থেকে কোনো ট্যাক্স নেবে না। আসসালামু আলাইকুম স্যার। স্যার এসএমই এর কারেকশনটা যদি স্যার বলতেন। ওইটা তোমার 5 লাখ ছিল। কি মানে কোনটা এসএমই 50 লাখ, সরি 50 লাখ, 5 লাখ না 50 লাখ, 36 লাখ ছিল, এটা গেল 50 লাখ হবে। তা আজকে এই পর্যন্ত, হ্যাঁ সময় শেষ, আবার আরেকটা ক্লাস আছে আমার। এগুলো হচ্ছে লিস্ট অফ